লেখিকা শম্পা সান্যালের খুনসুটি। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প খুনসুটি। সুরেলা কণ্ঠের কলিং বেলের আওয়াজ। রবিবার, তাই দীপ্তেন্দু উর্মিলা বাড়িতে। দুপুরে খাওয়াটাও আজ একটু দেরি করেই হয়ে যায়। তবুও এই অসময় কে? জিজ্ঞাসু চোখে পরস্পরের দিকে তাকায়। উর্মিলা বলে, রীতা, একটু দেখ না রে কে। যাচ্ছি বৌদি। বেডরুমে সারা সপ্তাহের গোছগাছ সারছে উর্মিলা, আর দীপ্তেন্দু কাগজ মুখে অলস শয়নে। দাম্পত্য বাক্যালাপও চলছে। কি হচ্ছে কি দুজনের? আরে ছোট গিন্নি। তড়াক করে লাফিয়ে উঠে বসে দীপ্তেন্দু। মোটা সোটা গোলগাল চেহারার ছোট বোন শর্মিলাকে দেখে আনন্দিত হলেও উর্মিলা মুখে বলে, মোটা, তুই আপদ এখন কেন? শর্মিলা দরাজ গলায় করে হাসতে হাসতে বলে, ওই আজকে দীপদা আছে তো, তাই বলেই। দীপ্তেন্দুর দিকে ফিরে চোখ মারে। অসভ্য, চোখ মারছে। এই মরতে এখন কেন এসেছিস রে? কি কালি না পড়লো। এই গরমে ছোট বোন এসেছে ভর দুপুরে। কোথায় দিদি ব্যতিব্যস্ত হয়ে শরবত আনতে ছুটবে তা না, দিদি হয়েছেন। বয়েই গেছে, ওই যে বোতল আছে, গেল। দীপদা, তুমি মুখে ছোট গিন্নি বলো। কি ব্যবহারটা না পাচ্ছি একমাত্র দিদির থেকে। আরে ওই মোটা, মা বাবা ঠিক আছেন? এ সময় তড়াক করে শর্মিলা লাফিয়ে উঠে আবার বসে পড়ে দোলনা চেয়ারে। আরে ভুলে মেরে দিয়েছি, হবে না, আসতেই যা আপ্যায়ন। গেল, তোমার সাধের চেয়ারটা আজ গেল গো। হাসতে হাসতে দীপ্তেন্দু বলে, তো কি ভুলে গেছো মনে করো এবার? রীতাকে বোলাও। কেন? রীতাকে কেন শুনি? এখানে দ্বীপ্রাহরিক ভোজনের বন্দোবস্ত করতে ওকেই চাই কি না? তোমরা কপতিত সংসারের কোনো খবরই রাখো না। রীতা, মা আমার। এই বাজখাই গলায় চিল্লাচ্ছে দেখো। বলো ছোড়দি, বলে এগিয়ে ধরে শরবতের গ্লাস। দেখ, দেখে শেখ। যাকে রীতা, ওদের বলে দে কেন এসেছি। কি রীতা, জানতি তুই? না বৌদি, ছোড়দির হাত দিয়ে মাসি তোমাদের জন্য খাড়কোল পাতা বাটা আর ধোকা ডালনা পাঠিয়েছে। ও মা, তাই? মা পারে ও। হ্যাঁ মা, খেয়ে ধন্য করো আমাদের। চললুম। সে জুতি উর্মিলার মেয়ে আনন্দিত মনে ঘরে ঢুকেই, মাসি তুই এ সময়? আরে কি করব বল, তোর দিম্মা তার আদরের মেয়ের জন্য সবসময় এই মেয়েটাকেই খাটিয়ে মারেন কিনা। যাকগে, হলো সব কিওর। মানে? আরে ওই তোদের মানে মামের ম্যানিকিওর, পেটিকিওর কি সব থাকে না সপ্তাহান্তে, বলে মুচকি হাসে শর্মিলা। উফ মাসি, পারিসও। সে জুতি হাসে। উঠলুম, গিলে উদ্ধার করে মা জননীকে জানিয়ে দিও বাছারা। এই এক্ষুনি এসে যাবি মানে? সত্যি ছোট গিন্নি, এটুকু পাওয়াতে মন ভরে বলো? চুপ করো তো মাসি, তোর এখন যাওয়া চলবে না। না রে, আর একদিন আসবো, আজ থাকতে পারবো না। একদম চুপ। এই সময় না খেয়ে কেউ যায়? এইমাত্র যে বললি রীতাকে দ্বীপ্রাহরিক। তোদের শোনা, তোদের দ্বীপ্রাহরিকের। একদম কথা বলবি না। কিসের তাড়া এত? কোনো সং জোটালেও নয়, বুঝতাম। একসঙ্গেই যখন হয়ে যাচ্ছে, বলে উর্মিলা দীপ্তেন্দুর দিকে তাকিয়ে হাসে। আপদ, অবশ্যই ঢেপসিকে পছন্দ করবে কে? বুকের পাটা চাই, বুঝলি? সে আর বলতে, আড়াইমণি শেরকে। এই তখন থেকে আমার উপর নজর দিচ্ছিস যে বড়? ঠেকা পড়েছে আমার। ওরে বাবারে, দুই বোন থামো প্লিজ। শোনো ছোট গিন্নি, চেঞ্জ করে নাও, এক্ষুনি খাবো, আর দেরি করা যাবে না। মায়ের হাতে রাহা। জামাই তো যাওয়ার সময়ই পান না, এদিকে শাশুড়ি রান্না পেয়ে একেবারে। না সত্যি, অনেকদিন যাওয়া হচ্ছে না। যাবো, এর মধ্যেই যাবো। তুমি চেঞ্জ করবে তো করে নাও। এই উর্মি, খেতে দাও, আর দেরি করো না।
না দীপদা, আজ থাকা হবে না, আসবো। আর আমি তো প্রায়... কি রাজকার্য আছে শুনি? রিহার্সাল আছে রে, এখন সোজা ওখানেই যাব। আজ উঠলাম। শোন না, তোর সঙ্গে একটা কথা ছিল। এখন মনে পড়লো? ধুত, শোন না। গন্ধ পাচ্ছি। আবার কাকে পাকড়াও করেছিস নিশ্চয়ই? করেছি। সারা জীবন এমন ধুমসি হয়ে থাকবি নাকি? বাবা মায়ের কত চিন্তা জানিস? সাজুর জন্য দেখ চললাম। হাসতে হাসতে শর্মিলা বেরিয়ে আসে। মাসি, নতুন গানের রিহার্সাল রে, ফাটাফাটি গাইছিস কিন্তু। বলছিস আমার বন্ধুরা তো তোকে মিট করবে বলে জ্বালিয়ে মারছে। ওকে, নো প্রবলেম, হবে একদিন। টাটা। বোন দাঁড়া, এটা নিয়ে যা তাহলে। আবার কি কি জ্বালা, কুড়িয়ার বানিয়ে দিল এরা। বাবা মাংস খেতে ভালোবাসে, এসছিস, থাকলিও না, যা বাড়ি গিয়ে খাস। ধর। চুম্মা। উর্মিলার গালে চকাশ করে একটা চুমু খেয়ে শর্মিলা হাসতে হাসতে বেরিয়ে যায়। গেটের কাছে উর্মিলা দাঁড়িয়ে। শর্মিলা গাড়ি স্টার্ট করতেই, সাবধানে যাবি। গাড়িটা আমি ভালোই চালাই ম্যাম। বিশ্ব বকাটে, পাজি একটা। আসলো ঝড়ের গতিতে চললেনও রাগ ধরে যায়। টাটা। পৌঁছে ফোন করবি কিন্তু। শর্মিলা হেসে মাথা নাড়ায়। উর্মিলা যতটা দেখা যায় তাকিয়ে থাকে। বাঁক নিতেই একরাশ মন খারাপ নিয়ে ঘরে আসে। হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ভালোভাবে বোনটা যেন পৌঁছে যায় ঠাকুর। বিপরীত চরিত্রের দুই বোন অজ্ঞাত কারণে ছোটবেলায় একজন বাবা তো অন্যজন মায়ের পক্ষে। স্বাভাবিকভাবে যত আবদার নালিশ নিজ নিজ পছন্দের স্থানে দাখিল হতো। শর্মিলা ছোট থেকেই একটু টমবয় টাইপের। বাবা অফিস থেকে ফিরলেই শুনতেন, শোনো তোমার মেয়ে। সময় বিশেষে বাবাও বলতেন, তোমার মেয়ে। পিঠুপিঠি নয়, বরং একটু বেশি পার্থক্য। তবুও দুই বোন একটা সময় এসে বাবা মায়ের কথা শুনে হাসত। দুই বোনের সখ্যতায় এবার ছবি গেল পাল্টে। আমরা ওরা সম্পর্কে বাস তখন থেকে। উর্মিলার বিয়েটা একরকম হুট করেই হয়ে গেল। ওর বাবার অত্যন্ত পরিচিত এক পরিবারের সঙ্গে আত্মীয় সম সম্পর্ক ছিল। ওই পরিবারের একজন ভোপালে থাকতেন। ওনার অনুরোধে একবার ওর ওখানে যাওয়া। অত্যন্ত বিশিষ্ট একজন তিনি ওইখানে। ব্যাস, ওনারা উর্মিলাকে দেখেই অমুকের সঙ্গে ভালো মানাবে দিয়ে শুরু করে একেবারে সত্যি সত্যি উর্মিকে ছাদনা তলায় এনে ফেললেন। উর্মির মা কিন্তু একেবারেই রাজি ছিলেন না। এরকম সম্পর্ক পেলে অধিকাংশ মায়ের মতন তিনিও আনন্দিত, তবে তক্ষুনি বিয়েতে মত ছিল না। দুই মেয়েকে ছোট থেকে সাইকেল, সাঁতার এসবের সাথে পড়াশোনা তো আছেই। নিজস্ব পছন্দ অনুযায়ী সেগুলো শেখানোর দিকেও সযত্ন নজর ছিল। উর্মির আঁকা আর শর্মিলার গানের জগৎ এভাবেই পাওয়া। কিন্তু মায়ের আপত্তি নানা কারণে বাতিল করতে হয়েছিল। তবে কথা আদায় করে নিয়েছিলেন। উর্মির শ্বশুরবাড়িও পূর্ণ মর্যাদা দিয়ে সে কথা রেখেছে। তাই গ্র্যাজুয়েশন শেষ করে আঁকার জগতে উর্মি আজ প্রতিষ্ঠিত। এখন বাবা মায়ের সাথে উর্মিলা ও শর্মিলার বিয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীপ্তেন্দু আর বিশেষ করে সেজুতি এর জন্য বিরক্ত হয়। ওদের কথা হলো, শর্মিলা যথেষ্ট বড়, ব্যক্তিগত ভাবনা থেকে ওর যদি বিয়েতে আপত্তি থাকে তাহলে কেন ওকে বারবার। ওরা বোঝে না, আজ তো উর্মিলাও মেয়ের মা, ভাবনা তো আসে বাবা মা দুজনের হয়েই। তাই আজ উর্মিলা একাধারে দিদি থেকে অভিভাবকে রূপান্তরিত। ছোট বোনটাকে যে বড্ড ভালোবাসে। শর্মিলার জীবনে গানই আজ মুখ্য ভূমিকায়। তবু শত ব্যস্ততার মাঝেও দুটো রবিবারের বিকেল একান্ত নিজের। উর্মির বাড়ি থেকে বেরিয়ে শর্মিলা চলে আসে একেবারে উল্টো দিকে, উত্তর কলকাতার অমুকের বাই অমুক লেনের এক বাড়িতে। যে বাড়ি একসময় বনেদি আনায় রমরমা ছিল, ভাগের মা হয়ে আজ তার শরীরে কিছু অংশ পক্ষাঘাতগ্রস্ত, কিছুটা চলনসই। উঁচু পাঁচিল লাগোয়া খয়াটে দরজা ঠেলে ঢোকে শর্মিলা। প্রতিবারই মুহূর্তে পুরনো গন্ধ মাখা এক আলো আধারী স্যাঁতস্যাঁতে পরিবেশ বর্তমান থেকে পিছনে টেনে নিয়ে যায়। বনেদি বাড়ির এককালের অন্দর মহল। বড় উঠোন ভাগ হয়ে ছোট হয়ে গেছে। টানা বারান্দাও এখন ছোট এক ফালি রোয়াক। উঠোনের এক কোণে পিতলের কল থেকে তিরতির করে জল পড়ছে লোহার বালতিতে। উঠোনের তারে কাপড় ঝুলছে,
বারান্দায় ওঠার সিঁড়ি একসময় লাল ছিল, চিহ্ন বহন করে চলেছে এখনো। একটা চওড়া হাতলওয়ালা বড় কাঠের বেঞ্চ এ বাড়ির বহু কাহিনীর সাক্ষী স্বরূপ নীরবে রয়ে গেছে মাত্র। দরজায় মৃদু কড়া নাড়তেই থান কাপড়ে আবৃত এক মহিলা দরজা খোলেন। ছোটখাটো ফর্সা চেহারা, কাঁচা পাকা চুলের উপর আলতো ঘোমটা টানা মহিলা শর্মিলাকে দেখে আনন্দিত হয়ে সাদর আমন্ত্রণ জানান। আমি ভাবছিলাম আজ বোধহয় আসবে না। না কাকিমা, আসলে দিদির বাড়ি হয়ে। আচ্ছা, এগুলো ধরুন। কি যে লজ্জা করে, বাচ্চা মেয়ে হয়ে তুমি। আমি বাচ্চা মেয়ে? জোরে হাসতে গিয়েও নিজেকে সামলে নেয় শর্মিলা। কাকিমা, সমুদা ঘুমাচ্ছে? না না, জেগে তো, যাও না, আমি তোমার জন্য একটু শরবত করে আনি, যা গরম। শর্মিলা পাশের ঘরে ঢোকে। চৌকিতে বালিশে ঠেস দিয়ে বই হাতে সৌম্য মানে সমু উদাস মুখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে। ওপাশে আকাশ নেই, বাড়িরই আর একটি অংশ মাত্র দেখা যায়। তবুও ওই জানলা ছাড়া এ ঘরে আলো আসে না। আসার পথই নেই যে। শর্মিলার আশা টের পেয়েছে। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু কি শুনি? শর্মি, তানপুরাটা বিক্রি করে দিলাম। এক মুহূর্ত কষ্ট এসে শর্মিলাকে ম্লান করে দেয়। তারপরই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলে, ভালো করেছ। ওষুধ খেয়েছ? সমু ম্লান হাসে, নিঃশব্দে ঘাড় নাড়ে। কাকিমা শরবত দিয়ে বলেন, একটু যদি ঘরের বাইরে যেতে পারত। এ কথার যে কি উত্তর হয়। ছোট্ট করে শ্বাস ছেড়ে কাকিমা চলে গেলেন। তুমি আর এসো না শর্মিলা। কেন? এভাবে কতদিন চলবে তোমার এভাবে? আর সেটা তো বুঝবো আমি। না, আমার ভালো লাগে না। কোনটা? আমার উপস্থিতি না? সৌম্য চুপ করে থাকে। আজ শর্মিলাই তো ওর আকাশ। গানটা শুরু করো আবার। আমি আবার। না না, গানই তো তোমার জীবন। ওই গানের জীবন পরনির্ভরশীল পরগাছা আমার আবার জীবন। কাকিমার কথা ভাবো। কি ভাববো শর্মি? আমি না থাকলে মা তবু একটা পেট চালিয়ে নিতে পারত। শুধুই পেট? তার মন মরে গেছে অনেক দিন আগেই, তার মৃত্যু হয়ে গেছে। তাই এই জানো তুমি? আমার সেবা করতে করতেই মা মরে যাবে। কি করব আমি? কিচ্ছু না, কিচ্ছু করতে পারবো না। আমি আছি তো। তোমার কি করার কথা ছিল শর্মি? এবার আর শর্মির মুখে কথা আসে না। না, ছিল না, আর কোনো সম্ভাবনাও ছিল না। ঘটনাক্রমে আজ এ পরিবারের সঙ্গে জড়িয়ে যাওয়া, আর একটু একটু করে চিনচিনে একটা ব্যথা চাপা দীর্ঘশ্বাসে বেরিয়ে আসে। হালকা হাসি টেনে এনে শর্মিলা উঠে দাঁড়ায়। চলি সমুদা। তুমি কি রাগ করলে? না, একদমই না। কেন রাগ করব কেন? এসেই চলে যাচ্ছ। মনে আসে আমার আসা যাওয়ায় তোমার কি? সত্যিই তো, আমার কি এখানে? এই নাও। এ কি দাঁড়িয়ে কেন? বসো বসো। শরবতের গ্লাসটা নিয়ে শর্মিলা বলে, একটু তাড়া আছে কাকিমা, আজ আর বসবো না। বসো, মায়ের জন্য অন্তত একটু বসে যাও। শর্মিলা গভীর চোখে সমুর দিকে এক মুহূর্ত তাকিয়ে শান্ত গলায় বলে, কাকিমা চলুন বাইরে বসি। সে কি, কেন? এই গরমে বাইরে কেন? না, আসলে একটু তাড়া আছে, বসবো না। সমুদা বিশ্রাম নিচ্ছে, চলুন আমরা বাইরে গিয়ে কথা বলি। বিশ্রাম? সারাদিন তো। সমু নিশ্চয়ই মেয়েটাকে আবার কিছু বলেছে। অদ্ভুত ছেলে, কে আসে খোঁজ নিতে? কড়া চোখে সমুর দিকে তাকান ভদ্রমহিলা। সমুও বোঝে শর্মিলাকে আঘাত দিয়ে ফেলেছে। অপ্রস্তুতের হাসি হেসে বলে, আরে 2 মিনিট বসো তো, এখানেই বসো না। শর্মিলা বাধ্য হয়ে বসে। কথাও বলে, তবে মনটা এত অস্থির, কাজের ছুতোয় বেরিয়ে আসে। শর্মিলা, রাগ করো না। এমা, কেন? না না, আমি বুঝি আসলে ঘরে থেকে থেকে ওর স্বাভাবিক। তুমি আসবে তো? মুহূর্তে মনে আসে কেন? অবশ্য কাকিমাকে বলেই বা কি লাভ? উত্তরটা একটা হাসি দিয়ে চাপা দিয়ে দেয় শর্মিলা। অদ্ভুত,
ছটফটে চঞ্চল মেয়েটা এখানে এলে যেন নিজের সত্তাকে হারিয়ে ফেলে। আসি কাকিমা। এসো, এবার একটু হাতে সময় নিয়ে এসো। এরকম এসেই শর্মিলা মাথা নাড়ে। এত অল্প সময়ের জন্য তো আসেনি, তবেই অস্থির মন নিয়ে। একদম সাবধানে থাকবেন। সৌম্যর মধ্যে এমন একটা কিছু আছে, চেহারা, স্বভাবে, পোশাকে, সর্বোপরি আচরণে নজর কাড়বেই। একটু সিনিয়র, তাই গানের স্কুলে অনেক সময় মাস্টারমশাই ওকে বা ওর মতন, মানে সিনিয়র শুধু নয়, গানের ক্ষেত্রে বুৎপত্তি অর্জন করেছে কিছুটা, তাদের ডেকে নিতেন। এমনও হয়েছে মাস্টারমশাইয়ের অনুপস্থিতিতে তারা শিক্ষা দিয়েছেন। স্বভাবতই এই সিনিয়রদের মধ্যেও যারা বয়সের নিরিখে সামান্য বড়, তাদের ক্লাসে একটু হালকা আবহে ছাত্রছাত্রীরা গানের তামিল নিত। এভাবে অনেকের মধ্যে সম্পর্ক পর্যন্ত তৈরি হয়ে গেছিল। বয়সের পার্থক্য সৌম্যরও বেশি ছিল না, তবে ও ছিল ব্যতিক্রম। আকর্ষণীয় ব্যক্তিত্ব আর অনন্য গানের গলা নিয়ে মিশত সবার সাথে। তবুও ইন্দ্রাণী জয় করে নিয়েছিল ওর মন। উত্তর কলকাতার বনেদি পরিবারের ছেলে, এর বেশি শর্মিলা জানত না, আর আগ্রহ ছিল না। তাছাড়া শর্মিলা একদমই নতুন এই স্কুলে, চিরকাল একটু মেয়েলি ধাঁচার বাইরে। কলেজে টেবিল বাজিয়ে গলা ছেড়ে গাইতো নানা ধরনের হিন্দি, ইংরেজি গান। ক্লাসিক্যাল গানের তামিল ছোট থেকে যে নেয় জানতই না অনেকে। অনেকেরই নজর ছিল, খবর আনল তারাই, যে ইন্দ্রাণীদির সঙ্গে সম্ভবত সৌম্যদার সম্পর্ক ভাঙনের পথে। একদিন কথা প্রসঙ্গে উপস্থিত কয়েকজনের সামনে নাকি ইন্দ্রাণীদি বলেছে, ওই নামেই তালপুকুর, ঘটিও ডোবে না। বনেদি আনার কোনো প্রসঙ্গে সৌম্যকে ব্যঙ্গ করে বলা আর কি। 8-9 মাসে শর্মিলার এটুকুই জানা এবং ভোলা, এসব শুনেছে মাত্র। শীতকালে সব ছাত্রছাত্রীদের নিয়ে বছরে একবার পিকনিকের ব্যাপার আছে, এবারও ব্যতিক্রম হলো না। শর্মিলার অবশ্য এটাই প্রথম পিকনিক। আনন্দ, হইচই, এসবের মাঝে অন্যদের ফিসফিস, সৌম্যদা কেমন চুপচাপ দেখেছিস? ইন্দ্রাণীদি আসেনি না? ধুত, কে এসেছে কে আসেনি, কেন আসেনি, এসব কোনো গল্প? শর্মিলা উঠে বলে, বাগানটা একটু ঘুরে দেখি, যাবি কেউ? একসময় কোনো বাবুর বাগান বাড়ি ছিল, এখন ভাড়ায় খাটে। সুন্দর একটা দিঘি রয়েছে, ইতস্তত সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে ঘুরে বেড়াচ্ছে। শর্মিলারা ঘুরতে ঘুরতে একসময় দিঘির ধারে এসে বসে। আচমকা ঝপাত করে আওয়াজ। চমকে ফিরে তাকাতেই দেখে সৌম্যদা হাবুডুবু খাচ্ছে। কিছু চিন্তা না করেই শর্মিলা সহ আরও 2-1 দ্রুত জলে ঝাঁপ দিয়ে সৌম্যকে একরকম টেনে হেঁচড়ে উদ্ধার করে আনে। এরপর যা হয়, পিকনিকের তালটাই গেল কেটে। দুজন চলে গেল সৌম্যদাকে নিয়ে। স্বাভাবিকভাবে শর্মিলা একদিন বন্ধুদের সাথে গেল সৌম্যদাকে দেখতে। সত্যি, বাড়ি দেখে বোঝে ইন্দ্রাণীদি ভুল বলেনি। সৌম্য ওদের দেখে এত বিরক্তি প্রকাশ করলো যে চুপচাপ বেরিয়ে আসা ছাড়া উপায় ছিল না। কাকিমা বাড়ির বাইরে এসে ছেলের হয়ে ক্ষমা চাইলেন, কাঁদছিলেন খুব। বাধ্য হয়ে শর্মিলাই বলে, কাকিমা আপনি কাঁদবেন না, আমরা কিছু মনে করিনি। তোমরা এসো আবার কেমন? আসবো। খুব রাগ, মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছিল শর্মিলা। মা সব শুনে বললেন, আবার যাস? মানে আবার কেন? বললাম তো, ধুত, আমি আর যাব না। তাহলে আজকে কি নিছক ভদ্রতার খাতিরে গেছিলি? শর্মিলা বিস্ময়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। কি রে বল। হ্যাঁ, অসুস্থ পরিচিত একজনকে দেখতেই তো যায় সবাই, আমি একা গেছি নাকি? ও, সেদিন ওই কাণ্ডটা করেছিল বলে অসুস্থ, আর তাই তোরা? না হলে ওরকম কাজ সুস্থ লোকে করে। ওই মুহূর্তে ও হয়তো মানসিকভাবে অসুস্থ বোধ করেছিল, তবে দল বেঁধে তোমাদের দেখতে যাওয়া মোটেও ঠিক হয়নি। আর তোমরা ওর ছোট। বাহ, এক মুখে কত কথা, আবার এদিকে বললে আবার যাবি। অদ্ভুত তো। শর্মি, জীবনের সব দিকগুলো দেখা কারোর পক্ষে সম্ভব হয় না, তবুও একটা ধারণা তৈরি হয় বই কি।
তোদের ধারণা ইন্দ্রাণী ওকে ছেড়ে গেছে বলে। আমার মনে হয় ওর বংশ কৈলিন্য ওর সবচেয়ে বড় বাধা, আর রাগ দুঃখের জন্ম হয়তো সেখান থেকেই। মা, অবাক হয়ে শর্মী বলে, তুমি অন্যরকম করে ভাবো কি করে গো? আগেও দেখেছি। মা হাসতে হাসতে উঠে যান। মায়ের কথায় মন সায় দিচ্ছিল না মোটেই। বন্ধুদের বলতেই ওরা সব না না বাবা ইত্যাদি বলে একদম নাকচ করে দিল। গানের ক্লাসে সমুদার অনুপস্থিতি আলাদা করে মনে আসে না সহসা। মাস্টার মশাইয়ের দুঃখটা অবশ্য প্রকাশ পায় মাঝে মধ্যেই। কেটে গেছে ইতিমধ্যে বেশ কয়েকটি মাস। আচমকা কি মনে হলো হঠাৎ করে শর্মিলা একা চলে আসে সৌমুর বাড়িতে। পরন্ত বিকেলে গলির মধ্যে ছেলেরা ক্রিকেট খেলছে। ওদের বল সামলে দরজায় কড়া নাড়তে গিয়ে দেখে অল্প ভেজানো। ইতস্তত করে ঢুকতেই দেখে কাকিমা লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে নামছেন, হাতে জামা কাপড়। ওকে দেখে উনিও একটু বিস্মিত। তারপর দ্রুত নেমে এসে বললেন, তুমি সেদিন? প্রণাম করে শর্মিলা বলে, হ্যাঁ কাকিমা, এর মধ্যে আর সময় পাইনি। কথার মাঝেই সমুদার গলা, মা, বিল্টু এসেছে? না রে, আমিও তো ভাবছি এতক্ষণে। কথা বলছো কার সাথে? ন কাকিমা, আসছি বলে কাকিমা শর্মিলাকে সাথে যাওয়ার ইঙ্গিত করেন। এসে তো পড়েছে। এখন সেদিনকার কথা মনে পড়ে শর্মিলা যেন আরও পা চলছে না। কাকিমা, সমুদার খবর নিতে এসেছিলাম, এখন ভালো আছে তো? ওই, এসো না, দেখো। না থাক, আমি যাই কাকিমা। সে কি, সমুর সাথে দেখা করবে না? না মানে, এসো। নিরাভরণ শরীর জুড়ে সস্তা সাদা থান, কাপড়ের আড়ালে অভিজাত আভরণ এখনো প্রজ্জ্বল। উপেক্ষা করতে পারল না শর্মিলা। একটু ভীত সংকুচিত হয়ে শর্মিলা পেছন পেছন যায়। সমু, দেখো, তোমার খবর নিতে এসেছে। চমকে সমু ঘাড় ঘুরিয়ে তাকায়। তুমি তুমি শর্মিলা না? হ্যাঁ। এখন ভালো আছেন আপনি? অনেকদিন গানের ক্লাসে। আমি বুঝতে পারছি না, তার জন্য তুমি কেন এসেছো? বসো মা, বলে কাকিমা একটা টুল এগিয়ে দেন। না না, আমি এখনই চলে যাব। আচ্ছা, সে যাবে, বসো তো। অস্বস্তিকর অবস্থায় শর্মিলার খালি মনে হচ্ছে কেন এলাম। কাকিমাও বসিয়ে চলে গেলেন। আমাকে দেখতে এসেছো, তাই তো? হ্যাঁ মানে, সেদিন তুমি জলে ঝাঁপ দিয়েছিলে, তাই তো? ধন্যবাদ জানানোই উচিত, কিন্তু সরি, বলতে পারছি না। কাটা কাটা গলায় বলা সৌমর কথা শুনে শর্মিলা শান্ত স্বরে বলল, না না, সে ঠিক আছে। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না তুমি কেন এসেছো, কি দরকার তোমার? তোমার সাথে আমার কদিনের পরিচয়, মতলবটা? আহ সমু, এরকম করে কথা বলছো কেন? আস্তে কথা বলো। কাকিমা চা নিয়ে এসেছেন। শর্মিলাকে একটা কাপ এগিয়ে দিতে দিতে বলেন, মা, তুমি কিছু মনে করো না, ওর শরীরটা। না না, বুঝতে পারছি। বিরক্ত সমু কর্কশ কণ্ঠে তবুও বলে, কিন্তু আমি বুঝতেই পারছি না যে তুমি কেন। আচ্ছা, তোমাকে কেউ পাঠিয়েছে? সত্যি কথা বলবে, বলো। হ্যাঁ। কে কে বলেছে? আমি বুঝে গেছি, মজা দেখতে পাঠিয়েছে তো। দেখা হয়েছে, যাও, এবার যাও। আপনি শান্ত হন। আমাকে আমার মা পাঠিয়েছেন। কি? কে পাঠিয়েছে? তোমার মা? কেন? তিনি তো আমাকে। একদিন দেখে আসলে কর্তব্য হয়, পাশে থাকা হয় না। আমার কথা নয়, এটা মায়ের কথা। পাশে থাকা? তুমি কেন থাকতে যাবে বলতে পারো? ও, প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলে, তাই? কিন্তু কে তোমাকে বলেছিল বাঁচাতে? আমি একা বাঁচাইনি, আর সেটা বড় কথাও নয়। সাঁতার জানি তাই। সমু, ও একটা ছোট মেয়ে, ওর সঙ্গে এরকম আচরণ কেন করছো? তখন কয়েকজন এসেছিল, তারপর বলো তো কজন আর? আসার জন্য আমাকে মা আগেই বলেছিলেন, তবে আমারও মনে হয়েছিল সামান্য পরিচয়ে আসাটা কি। মা, প্রথমে তো সামান্যই থাকে, আসলে গেলে তবে না জানাচেনা হবে। আমি আজকে আসি কাকিমা, অনেকক্ষণ হয়ে গেছে, এবার ফিরতে হবে। সন্দেহ হয়ে গেছে? না না, তুমি এসো।
তুমি তো সেই কোথায় যেন বলেছিলে ঢাকুরিয়া। ও বাবা, না আর রাত করো না, চলো তোমাকে এগিয়ে দিই। আসছি সমুদা, ভালো থাকবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সমু, ওকে আবার আসতে বললে না? ইচ্ছে হলে আসতে পারে। বাইরে এসে শর্মিলা বলে, কাকিমা, পায়ে ফিজিওথেরাপি চলছে? হ্যাঁ, রোজ সকালে আসে একজন। জানি না এই বয়সে এসে কোন বিপদের মুখে পড়লাম। সমু কত শান্ত ভদ্র ছিল, এখন কাউকে দেখলেই এমন ব্যবহার করে। অসুস্থ তো, ঠিক হয়ে যাবে। ওর বাবা অসময়ে চলে গেলেন, থাকার মধ্যেই শ্বশুরের ভিটে। দেখছো তো অবস্থা। সমু গান গান করে কোনো কাজের চেষ্টা করলো না। কত বুঝিয়েছি, আর এখন সেই গানের কথা সহ্য করতে পারে না। জমানো টাকা তলানিতে ঠেকেছে, ওর চিকিৎসা, দুজনের পেট। আমি আর ভাবতে পারি না। টিউশনি করে যা আয় করতো সেসব তো সবই বন্ধ। এসব চিন্তা ওকেও কুড়ে খাই বুঝি, শুধু বুঝি না অমন একটা ঘটনা কেন ঘটাতে গেল। একবার আমার কথাও ভাবলো না, পেটের ৭০। এসব কথার যে কি জবাব হয়। শর্মিলা একরাশ মন খারাপ নিয়ে আবারও ফিরে আসে। সমুদার কথা কাউকেই বলে না। মা ২-১বার জিজ্ঞাসা করেছেন, এড়িয়ে গেছে। দিদির উদ্যোগ, বাবা মায়ের প্রচেষ্টা, শুধু যে কেন আটকায়, এড়িয়ে যায়। বিয়ের কথা মজার ছলে উড়িয়ে দেয়। অথচ শর্মিলার মনে অদ্ভুত এক শূন্যতা, পূর্ণতাও তো চায়। প্রোগ্রাম শেষে গাড়ি বাড়ির কাছাকাছি হতেই শর্মিলা উর্মিদের গাড়ি দেখতে পেয়ে একটু অবাক। দিদি আর আসার কথা ছিল, মা তো কিছু বলেনি, নাকি তালে গোলে ভুলে গেছে। আনন্দে তাড়াতাড়ি গাড়ি গ্যারেজে রেখে ওপরে আসতেই দেখে সব জমিয়ে বসে। যথারীতি দীপ্তেন্দু, ও ছোট গিন্নি, এভাবে অপেক্ষায় রাখতে হয় সেই কখন থেকে? সে তো একটু করতেই হবে, যে সে লোক তো সে নয়। শর্মি দরাজ গলায় হাসি উর্মি এক ধমকে থামিয়ে দিয়ে বলে, কোথায় গেছিলি? আমার কি আর একটা জায়গা? গানের স্কুল, তারপর আজ তো প্রোগ্রাম ছিল একটা, মা বলেনি? থেমে যা। মানে কেন? তুমি আজকাল বিরাট পরোপকারী হয়েছ শুনলাম। শর্মি বোঝে উর্মি সিরিয়াস, তবু অস্বস্তি ঢাকতে, বাহ, সেটা হওয়া কি খারাপ? আচ্ছা, তোরা রাতে খেয়ে যাবি কিন্তু? মা? বাবা বলে, হ্যাঁ সে তো যাবেই। শর্মি বলে, দীপদা কি খাবে বলো? তার জন্য মা আছেন, তোকে ভাবতে হবে না। তোকে যেটা বলছি। আচ্ছা, সাজি আসেনি? সাজি আসেনি কেন? ধুর, ও না আসলে? আসবে, বন্ধুদের সাথে সিনেমায় গেছে। তুই আমার কথার জবাব দে। কথা? কি কথার? কোথায় গিয়েছিলি? আচ্ছা মা, আমি কোন রবিবার বিকেলে বাড়ি থাকি? আজ হঠাৎ কি হলো যে দিদিয়া? বাবা বললেন, তো বলোই না, ও তো আর অত জানে না। মানেটা কি? প্রথমত, আমি যথেষ্ট অ্যাডাল্ট, আর ওর মোটেও অজানা নয় যে আজ হঠাৎ। মা, যে ছেলেটা ওই যে কি সব কাণ্ড করেছিল, কি যেন নাম বললে? সৌমেন না এরকম, কিন্তু কেন উর্মি? ওর কথা আসছে কেন? উর্মি বলল, শর্মি তো ওখান থেকেই এলো। বেশ, তাই যদি হয় সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো এড়িয়ে যাচ্ছিস। মানে? শর্মি, আজ তোর কোনো প্রোগ্রাম ছিল না? অহেতুক মিথ্যে বলি না আমি, জানো নিশ্চয়ই। আজ হয়তো নয় মা, তবে শর্মি প্রায়ই ওই ছেলেটার বাড়িতে যায়। শর্মি শান্ত গলায় বলে, যাই তো? কেন যাস? শর্মিলা উঠে দাঁড়িয়ে বলে, তোরা আছিস তো, আমি ফ্রেশ হয়ে আসছি। মা, কিছু অর্ডার করতে হবে? এভাবে এড়িয়ে গিয়ে কি কিছু লুকোতে পারবি? শর্মি একটু হেসে বলে, মা বলেছেন তাই যাই, অন্য মানে খুঁজতে যাস না। আর যদি সেরকম কিছু হয়, তোর তো খুশি হওয়ার কথা। আমার বিয়ে নিয়ে চাল চুলোহীন ওই। কে বলেছে? চাল আছে নিজস্ব, ভাবিস না। শর্মিলা চলে যেতে উর্মিলা বলে, মা তুমি জানো, তুমি বলেছ? কেন?
ছেলেটা একটা মনক কষ্টে আছে। অঘটনটা না ঘটাতে আরও অস্বস্তিতে পড়ে কারোর সাথে কথা বলে না। পায়েও আঘাত পাওয়াতে শয্যাশায়ী। তাই বলেছিলাম সময় সুযোগ মতো মাঝে মধ্যে যেতে, খোঁজ খবর নিতে। এটাই তো মানবিকতা। মানবিকতা দেখাক, কিন্তু দেখো ওই বাউন্ডেলে ছেলেটার পাল্লায় পড়ে। ঠিকই বলছে উর্মি, আমরা তো ছেলেটা সম্পর্কে বিশেষ কিছুই জানি না, আর শর্মি একটু আবেগপ্রবণও বটে। তবে বাবা, আমার মনে হয় সেরকম ছেলে হলে শর্মি এড়িয়ে যেত। ও কিন্তু মুখে ঠাট্টাই আর কি করলেও। তুমি থামো তো, তারপর একটা সম্পর্কে জড়িয়ে গেলে। ও অ্যাডাল্ট, আর ওর জীবনটা কার সাথে কাটাবে। মা, তুমি ওকে বারণ করো, অনেক হয়েছে মানবিকতা। শর্মিলার ফ্রেশ হয়ে আসতে আসতেই সাজিও এসে গেল। এরপর হাসাহাসি গল্পে গল্পে কেটে গেল সময়। উর্মিলার মনটা খচখচ করছে। যাওয়ার আগে শর্মিকে আস্তে করে বলে, বোন, শুনলাম তো অনেক করেছিস, এবার সরে আয়। কি শোন, এবার বিয়েতে মত দে। বাবা মায়ের কথা তো ভাববি নাকি? অল্প হেসে শর্মিলা বলে, ওদের কথা ভেবেই তো ঠিক করেছি রে, বিয়ে করব না। অত ভাবতে হবে না, আমরা আছি। তোমাকে যা বললাম মনে রেখো। ছোট গিন্নি, আমার সতীনকে একদিন দেখাও। মানে মাসি তুই? দীপদা, আমি কি দেখাবো? তোমার বউই দেখাতে পারবে, একটা না। বলে হো হো করে হাসে। শর্মিলা স্কুল ছাড়লেও মাস্টার মশাইয়ের সাথে তো যোগাযোগ ছিল। অনেক ভেবে গানের মাস্টার মশাইয়ের সাথে আলোচনা করে শর্মি আচমকা একদিন সকালে সমুদের বাড়ি চলে এলো। তুমি হঠাৎ? সমুর প্রশ্ন। উত্তর না দিয়ে শর্মি, কাকিমা, সমুদাকে নিয়ে যাচ্ছি। কোথায় মা? আমাদের বাড়ি। এই না, একদম না। এই জন্য এসেছো? হ্যাঁ, যাবে। ওঠো, আমার সময় নেই, ক্লাস আছে। ওঠো। কেন শুনি? আচ্ছা, এত প্রশ্ন কেন? কাকিমা, আমি বিকেলে দিয়ে যাব। গেলামই না, আর উনি দিয়ে যাবেন বলে দিলেন। রেডি রেডি, সময় নেই বলছি না। চলো, যেতে তোমাকে হবেই। আচ্ছা জ্বালাতো। যাও না, এত বড় ছেলে সারাক্ষণ ঘরে। যাও, গাড়ি করে যাবে, অসুবিধে কোথায়? ইচ্ছে তো আছেই, তবু যে একটা মস্ত বড় না এসে আগল দিয়ে রাখে। বাইরে পরপর কতগুলো জিজ্ঞাসা চিহ্নযুক্ত কৌতূহলী চোখকে অতিক্রম করে যেতে হবে ভাবলে সম্পূর্ণ সুস্থ পাটা ভারী হয়ে আসে। আপনি বোঝাতে পারে না, সৌম্য বলতে পারে না কাউকে, চেঞ্জ করো প্লিজ, চেঞ্জ করো কাকিমা। সৌম্য তাকিয়ে থাকে। মেয়েটা কেমন করে যে জড়িয়ে গেল, কেমন নির্দেশ দিচ্ছে দেখো। ওরে বাবা, অমন গড়িয়ে পড়ো না, বলেছি না পুরনো। সমুদা, আরে রাগের কি হলো? গড়াবো কেন আমি? কি বলছো বুঝি না ভেবেছ? আবার কি হলো? সমু, কি বলেছিস? কাকিমা, এখন সময় নেই, আমি এর জবাব পরে দেব। আসুন এবার। কতদিন পর সমু বাড়ি থেকে বের হলো। চারপাশের সবকিছু যেন নতুন, অচেনা লাগছে। ওঠো কাকিমা, আসছি, চিন্তা করবেন না। শর্মিলা, আমি আছি তো কাকিমা, কোনো চিন্তা করবেন না, বিকেলে দিয়ে যাব। না না শর্মি, শোনো, আমাকে কথা বলো না, দেখছো না গাড়ি চালাচ্ছি। বহুদিন বাদে চেনা শহরটাকে দেখে সমুর বুকের মধ্যে যেন কেমন করছে। জায়গায় জায়গায় কত স্মৃতি, এত ভালো লাগা। গাড়ি থেকে নেমে শর্মি বলে, বসে থাকো, আসছি। সমু দেখে সুন্দর একটা বাড়ি, পাঁচিলের উপর বড় সাইনবোর্ড, সুরবিতান। এটা শর্মির গানের স্কুল। শর্মিলা একটি ছেলেকে নিয়ে এসে দরজা খুলে বলে, এসো, ও রিজু, আমার ছাত্র। রিজু? হ্যাঁ দিদি, ওনাকে একটু ধরে। হ্যাঁ হ্যাঁ। রিজু সমুকে বলে, আসুন, আমি ধরছি। সমু আস্তে আস্তে বেরিয়ে ছেলেটির সাহায্যে যে ঘরে এসে দাঁড়ায়, এক মুহূর্তে নিজের অতীতে ফিরে যেন। কয়েকটি ছেলে মেয়ে বসে একটু কৌতূহলী দৃষ্টিতে অস্বস্তি বোধ করে সৌম্য। একটি মেয়ে আগে থেকেই রাখা একটি চেয়ার ধরে এগিয়ে দেয়। সৌম্যকে রিজু বসতে সাহায্য করে। শর্মিলা পেছন পেছন এসেছে। এই তো, বসো, অসুবিধা হলে বলবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তোমার স্কুল? জল খাবে? চা? না না।
বাহ, একদল ভবিষ্যৎ আমাদের। আমি ওদের থেকে যা পাই তা গানেও পাই না। মানে? রোজ এই যে তারুণ্যের ছোঁয়া মেলে, নতুন করে প্রতিদিন ওরা আমাকে টাটকা বাতাসে ভরে রাখে। জীবনের যাবতীয় সমস্যা ওরা ভুলিয়ে দেয় যতক্ষণ থাকে। দিদি, আজ দাদাকে বলুন না একটা গান শোনাতে। হাসতে হাসতে শর্মিলা বলে, তোমরা বলো না। না না, আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি অনেকদিন, প্লিজ বরং তোমরা শোনাও। হ্যাঁ, অনেকদিন শরীর খারাপের জন্য গানটা সেভাবে, তবে সমুদে একটা গান শোনাতেই পারে। এতদিনের চর্চা সাময়িক বন্ধে নষ্ট হয়ে গেছে না যেতে পারে, তোমরা বলো। হৈ হৈ করে ওঠে চাঞ্চল্যের কলরব। একদম একদম, আমরা নিজেরাই যা। প্রাণ খোলা হাসির মাঝে সৌম্য লোলুপ দৃষ্টিতে ওদের দেখে। এইরকম হাসি কথা তো আমার জীবনেও ছিল। গানের ভুবনে দিনের বেশিটাই তো কেটে যেত। দাদা প্লিজ। আরে তোমাদের দিদিমণি কেমন? কখন ক্লাস নেবেন? এখন কি শিখছো সব? কথা ঘোরালে হবে না, ওরা গান শুনতে চাইছে, গাইতেই হবে। আচ্ছা, ঝামেলা তো বললাম না। না দাদা, আমরা আপনার খারাপ গানই শুনবো। করুন না দাদা, গাইতেই হবে। শর্মির দিকে তাকিয়ে সৌমু বলে, কি গাই বলো তো? তোমার যেটা ইচ্ছে গাও। একটু সময় চুপ করে সৌমু গান ধরে। আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে। মেঘমন্দ্রিত কণ্ঠে আবেগে ভেসে যাওয়া সৌমুর গানে চোখে জল চলে আসে। একসময় গাওয়া শেষ হয়। সবার করতালিতে লজ্জিত সৌমু বলে, দেখলে তো গলায় সুর নেই, গানে তার সব আছে। শর্মির কথায় সৌম্য চমকে ফিরে তাকায় শর্মিলার দিকে। এই গান হলো? হলো, এখন থেকে আবার রেওয়াজ শুরু করে দাও, নতুন করে আবার ফিরে এসো। সৌম্য চুপ করে থাকে। আচ্ছা, এবার আমরা যে গানটা শিখছি সেটা বরং সবাই মিলে গাই সৌম্যদার জন্য, কি বলো? হ্যাঁ দিদি, একদম একদম, শুরু করো। সৌম্যদা বলবে কোথায় ভুলটুল হলে, কেমন? শুকনো হাসি সৌম্যর মুখে। শর্মিলা ওর ভরাট গলায় ছাত্রছাত্রী সহ গান ধরে। যে রাতে মোর দুয়ার গলি। গাইতে গাইতে শর্মিলা আচমকা ইশারায় সবাইকে থামতে বলে। সৌম্যকে বলে, তুমিও গাও আমাদের সাথে। না না, থামলে কেন, তোমরা গাও। অজানা তো নয়, সবার সাথে তুমি গাইবে। চলো শুরু করো। অন্ধকারে রইনু বসে। কি হলো, ধরো। শর্মিলা গানের নেশা ধরিয়ে দিল আবার। কতদিন পর উদাত্ত কণ্ঠে সমবেত সঙ্গীতে অংশগ্রহণ। বারবার মন পেছন ফিরে যেতে চায়। অন্ধকারে রইনু বসে। সৌম্য বলে ওঠে, আরো খাদে নামাও, আবেগ কোথায়? বলে শুরু করে, অন্ধকারে। আচমকা দেখে সবাই চুপ, গেয়ে চলেছে একা সৌম্য। কি হলো? সরি, আমি মানে এই শর্মি, আমি রিয়েলি সরি। যা, কি যে করি না। না না দাদা, আমরা তো আপনার সাথেই গাইছিলাম। এত সুন্দর, আমি তো শিখবো না শুনবো? কি হচ্ছে কি, এত কথা, তালটাই তো কেটে যাচ্ছে। একদম একদম, গাও তোমরা। মানে আবার শুরু করো। হ্যাঁ, তোমাকে বলছি। বেশ, করলাম। তোমরাও ধরো। হ্যাঁ সমুদা, ওদের ভুলটা কোথায় বুঝিয়ে দিও। শুরু হয় শেষও হয় এক সময়। মুখস্থ রাখবে, কোন রাগ বুঝে তাল লয় সেসবও ঠিকঠাক রাখতে হবে। তবে একটু চুপ করে থেকে সমু বলে, আবেগ আবেগ চাই। ভেতর থেকে অনুভব সম্পূর্ণভাবে প্রকাশ পাবে। প্রাণ প্রতিষ্ঠা তখনই হবে। গানটা যদি একটা মূর্তি হয়, তাকে জীবন দিয়ে প্রাণময় করে তুলতে না পারলে কাঠামোর গায়ে মাটির উপর রঙের প্রলেপ পড়বে, প্রাণের ছোঁয়া মিলবে না। বোঝা গেল? সবসময়ের বাড়ির সহকারী গৌরদা আর শর্মিলা সৌম্যকে ধরে ধরে উপরে নিয়ে এলো। সৌম্য প্রথমটায় সংকুচিত হলেও বহুদিন বাদে নিজস্ব সাবলীল আচরণে। শর্মিলা তাকিয়ে তাকিয়ে দেখে, ইচ্ছে করে কাকিমাকে এনে দেখাতে। খাওয়া দাওয়ার পর শর্মিলা সৌম্যকে পৌঁছে দিতে এসে হাসতে হাসতে বলে, কাকিমা দেখুন, ছেলেকে চিনতে পারছেন কি না? সৌম্যর মুখের ঔজ্জ্বল্য মায়ের চোখে ধরা পড়ে। শান্ত স্মিত মুখে বলে,
এই সমুকেই তো চিনি। শর্মিলার দাঁড়ায় না, সমুকে অবাক করে একটা তানপুরা এনে সামনে ধরে। চললাম। রেওয়াজ কাল, না না আজ থেকেই শুরু করবে। এসে পড়া ধরবো, মনে থাকে যেন। সমুর মায়ের চোখ বেয়ে জল গড়িয়ে নামে। মোটা সোটা হাসি খুশি শর্মিলা মা ছেলের হৃদয় জয় করে বেরিয়ে যায় নিজস্ব ভঙ্গিতে। সৌমদের বাড়ি বিক্রি হয়ে যায়। 3 মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে। সবাই হয় ফ্ল্যাট, না হয় ভাড়া বাড়ির খোঁজে। যাদের সামর্থ্য ছিল তারা আগেই ব্যবস্থা করে চলে গেছেন। কাকিমা ম্লান মুখে ঢোকেন। যেমনই হোক, এ বাড়ির মায়ায় সবাই জড়িত। মন খারাপ সবারই, কেবল অবাক হন সৌমুর মা। সৌম খুব খুশি। কাকিমাকে দেখে সৌম বলে, বসো কাকিমা। তারপর কি ঠিক করলে? স্বামী সন্তানহীনা এই যা সমু হওয়ার পর একরকম নিজের সন্তান স্নেহে ওকে ভালোবাসতেন। সমুর মায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। সমুর মা তাড়াতাড়ি বলেন, ও কি ব্যবস্থা করবে? আমরা যেখানে যাব। একদম, আমি এর মধ্যে একটা ব্যবস্থা করব, ভেবো না। কাকিমা বললেন, কি ভাববো বলো তো? একটাই জীবন, কিভাবে যে কাটালাম। তবু এ বাড়িতে এতজনের সঙ্গে কেটে গেছে কতগুলো বছর। এখন এ বয়সে এসে। সমুর মা বলেন, হ্যাঁ, কোন বয়সে এসে ঢোকা স্তক রান্নাঘরেই জীবনটা শেষ হয়ে গেল। ছেলে উপযুক্ত হয়ে বউ এনে মুক্তি দেবে, সে স্বপ্ন থেকেও তো বঞ্চিত। যতদিন পারি হাত পুড়িয়ে খাবো, সে যেখানেই হোক। শ্বশুরের ভিটে ছেড়ে বাকি কটা দিন অন্তত 2 যা একসাথে থাকি না কেন? সমু আবার বাইরে পা রাখছে, ও চলুক ওর মতো। তোমাদের সাথে একটু জায়গা পেলেই ধন্য আমি। একা একা, জানিস তো, আজ বলছি তোদের একটা কথা। কি কথা গো? কষ্ট লাঞ্ছিত এক হাসি রেখা এসেই মুছে যায় কাকিমার মুখ থেকে। আমাকে অনেকেই নিয়ে যেতে চেয়েছিল। তাই? অবশ্য তোমাকে ভালোবাসে না কে? ভালোবাসা না রে, আমি জানি। ওদের কারো বাচ্চা দেখাতো, কারোর সর্বক্ষণের বিশ্বাসী একজন। কি বলছো? হ্যাঁ রাঙাদি, বিশ্বাস করো। একদিন একটা ফল কি মিষ্টি তারও দরকার নেই। একা আছি, খোঁজ নেয়নি যারা, তারা কেন হঠাৎ উৎসাহী বুঝতে অসুবিধা হয়নি আমার। চুপ করে থাকে সবাই কিছুক্ষণ। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমাদের সাথে থাকবে কাকিমা। সমু, একদম রে। বাড়ির খোঁজ খুব বেশি করতে হলো না। শর্মিলাই ব্যবস্থা করে দিল ওদের একতলায়। প্রথমে প্রবল আপত্তি দেখে অগত্যা ভাড়া দেওয়াতে রাজি হয়েছে সৌমরা। প্রথম একটু জড়তা, তারপর 2 পরিবারে বেশ সহজ সম্পর্ক হয়ে গেছে। তবে শর্মিলা এখন এত ব্যস্ত, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, রেকর্ডিং, এসবে সময় কেটে যায়। স্কুলটা একরকম সৌমর উপরে ছেড়ে দিয়ে রাখতে হয়, তখন খারাপ লাগে। শেষ পর্যন্ত একদিন শর্মিলা সৌমকে বলে, একটা দরকারি কথা ছিল। বলো। আমার উপস্থিতি এখন এত অনিয়মিত যে স্কুলে সময় দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সে তো হচ্ছেই। তুমি যদি সম্পূর্ণ দায়িত্ব নাও, না আমি চেষ্টা করব থাকার, তবে আমি চাইছি স্কুলটা তোমার হোক এখন থেকে। তাহলে আমিও। সময় একটু হেসে বলে, আমার পার্মানেন্ট আয়ের ব্যবস্থা করতে চাইছো তো? ধরো তাই। প্রখর আত্মসম্মানী সমু বলে, তাহলে তো স্কুলের ভাড়াও তোমাকে দিতে হয়। মানে কিছুই না। আমার স্কুল যখন, তখন তো। উফ, আরে ওই ঘরটা তো আমি বানিয়েছি ক্লাস নেব বলে। শোনো, আমার বক্তব্য পরিষ্কার। কে বানিয়েছে এত কথা আমার শোনার দরকার নেই। কেন? আমি কি তোমার স্কুলের জন্য? না। আর তুমি মনে করলে অন্য কারো হাতেও দায়িত্ব ছেড়ে দিতে পারো, অহেতুক আমাকে। সমুদা, তুমি আমার, না শুধু আমার কেন, আমাদের জন্য অনেক করেছো। প্লিজ এভাবে আর। বেদনাহত দৃষ্টিতে শর্মিলা তাকিয়ে থাকে। অবিচল সৌম দৃঢ়তার সাথে ওর মতে স্থির। শর্মিলা জানে, আর তাই কথা না বাড়িয়ে বলে, বেশ দিও, আমি একটু সময়ও চাই। ভেবে কি সিদ্ধান্ত? কথা শেষ করতে না দিয়ে শর্মিলা দ্রুত চলে যায়। সৌম ডাকতে গিয়েও নিজেকে আটকায়।
এককালের বনেদি বংশের মূল্য কানা করি নিম্নবিত্ত পরিবারের ছেলে হয়ে নিজের ভালো লাগাগুলোকে আর সৌম্য প্রশ্রয় দেওয়ার সাহস পায় না। তবু অর্থনৈতিক কারণেই স্কুলের দায়িত্ব নিয়ে নেয় সৌম্য। এই মুহূর্তে বড় প্রয়োজন যে আবারও বাঁচিয়ে দেয় সেই শর্মিলা আয়ের পথ করে। তবে দুজনের যে প্রতীক্ষা, অবসানে যে ভালো লাগাটুকু একটু একটু করে যেন হারিয়ে যাচ্ছে। শর্মিলার রেকর্ডিং, ফাংশন, সাংবাদিকদের মুখোমুখি, এর মাঝে নিজস্ব চর্চা সময় কেড়ে নেয়। ক্লান্ত শরীরে উপরে যাওয়া বা ব্যস্ততায় দ্রুত নিচে আসার মাঝে আজকাল দেখা হওয়াটাও যেন কোনো ক্রমে হয়ে যায়, কখনো সখনো। প্রথম প্রথম কিছু অসুবিধা হচ্ছে কি না বা স্কুল সংক্রান্ত আলোচনা করতে আসতো, এখন সেটুকুও হয় না। খানিকটা ইচ্ছাকৃতও হবে হয়তো। শর্মিলা ভাবে, কাছে টানতে গিয়ে কি ভুল করলাম? সহজ সম্পর্কটা কেমন যেন ভব্যতা গিলে খাচ্ছে। সৌম্য অত্যন্ত সচেতন, মনকে শক্ত করে নিতে শিখেছে যে মা, বাবা, উর্মিলা সবাই ভেবেছিল এই সম্পর্কটা হয়তো একটা রূপ পাবে, ছন্ন ছাড়া শর্মিলা বন্ধনে আবদ্ধ হবে। সৌম্যর মায়েরও মনে একই প্রশ্ন ঘুরপাক খায়। সাহস করে সৌম্যকে বলতে পারেন না। সৌম্য এখন সম্পূর্ণ সুস্থ, স্কুলের বাইরেও টিউশনি করে, নিজস্ব জগৎ তৈরি হচ্ছে আবার নতুন করে। ব্যস্ততা দুজনের মাঝে ব্যবধান তৈরি করে, দুজনকে নিয়ে রটনাও কিঞ্চিত বিব্রত করে। ফলে এসেছে এড়িয়ে চলার প্রবণতা, অথচ কাছাকাছি থাকার মনটা তো ছিলই। বিকেলের দিকে সৌম্য বের হওয়ার পথে দুজনে মুখোমুখি। শর্মিলা হেসে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে পেছন থেকে সৌম্যর গলা ভেসে আসে, খুব ব্যস্ত মনে হচ্ছে। স্মিত হেসে শর্মিলা বলে, না না, সেরকম নয়। কেন, তুমি কিছু বলবে? একটু কথা ছিল তোমার সাথে। এক মুহূর্ত যেন শর্মিলার হৃদস্পন্দন বন্ধ হয়ে দ্রুত তালে চলতে চাইছে। নিজেকে সামলিয়ে নম্রতার সঙ্গে, বেশ তো, বলো। স্কুল নিয়ে একটু কথা ছিল। শর্মিলা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলে, স্কুল নিয়ে? কেন, কোনো প্রবলেম হচ্ছে? না, মানে আমি ভাবছিলাম স্কুলে আরো কয়েকজনকে এনে যদি। কয়েকজন? হ্যাঁ, তাহলে বিভিন্ন বিভাগে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তি করা যায়। জায়গা কোথায়? ওই একটা ঘরে। সময় একটু চুপ করে থাকে। একটা অপরাধ বোধও কাজ করছে। একটু অভিমান করে শর্মিলাকে না জানিয়ে সৌম্য ফ্ল্যাট নিয়েছে, কিন্তু এবার তো বলতেই হবে। কি হলো শর্মি? আবার বুকের মধ্যে উথাল পাথাল। কতদিন পর। শর্মিলা তাকিয়ে থাকে সৌম্যর দিকে। তোমাকে একটা কথা বলা হয়নি। না মানে বলতাম তো নিশ্চয়ই, তোমার এত ব্যস্ততা যে। আমরা খুব একটা দূরে থাকি কি? যাই হোক, বলো কি কথা। সৌম্য বলতে চায়, এক বাড়িতে থাকলে কি কাছাকাছি হওয়া যায়? স্বভাবগুণে সৌম্য কষ্টকে চেপে বলে, শর্মি, আমরা একটা ফ্ল্যাট নিয়েছি। বাহ, এ তো খুব ভালো খবর। কোথায়? সৌম্য ব্যথিত মনে বলে, সোনারপুরের দিকে। তো কবে শিফট করছো? চেষ্টা করছি সামনের মাসেই, কিছু কাজ বাকি তাই। ও ঠিক আছে, আর কিছু বলবে? সৌম্য খোঁজে সেই মেয়েটাকে। জেদ করবে, বকবে, রাগ করবে। কোথায় সে? না, তাই বলছিলাম আর কি, তোমাদের নিচটা তো খালি হয়ে যাবে, জায়গার অসুবিধে হবে না, এটাই বলছিলাম। আর আমার পক্ষেও, মানে তবে সেটা এক্ষুনি না যদিও। ঠিক আছে, আর স্কুল এখন তোমার। আমার মতামতের কি প্রয়োজন আছে আর? দুজনে দুজনকে নতুন করে দেখে। সন্ধে গড়িয়ে গেছে, অন্ধকারে চোখের ভাষা অজানা থেকে যায়। শর্মিলা অদ্ভুত এক মন খারাপের ছোঁয়ায় অবাক হয় নিজেই। ঠিকই তো, ভাড়া বাড়িতে কতদিন থাকবে? স্কুলটার কি হবে? আজকাল সৌম্যদাও নানা জায়গায় প্রোগ্রাম করে, জানতেও পারে। দুজনকে একসাথে অনুষ্ঠান করার অনুরোধ এসেছে অনেকবার। শর্মিলা এড়িয়ে গেছে। দুজনকে জড়িয়ে গল্প ছড়াবে, অস্বস্তিতে পড়বে দুজনেই। সৌম্যদার সঙ্গে নিছক বন্ধুত্বের সম্পর্ক তো নয়, তবু সেটাকে আড়াল করতেই যেন পরস্পরকে একটু এড়িয়ে মেলামেশা করে। লজ্জা, অস্বস্তি এগুলোই কি বাধা হয়ে দাঁড়িয়েছে? কাকিমা দেখলে অনুযোগ করেছেন,
এটা ওটা বলে শর্মিলা সামলিয়েছে, কিন্তু আজ যে বড্ড খা খা করছে মনটা। একরাশ চাপা দুঃখ, অভিমান নিয়ে শর্মিলা ঘরে আসে। বাবা মাকে এক সময় জানিয়েও দেয় মন খারাপের বাতাবরণ থেকে বেরিয়ে আসার জন্য অনেক দিনের অনুরোধ গ্রহণ করে আচমকা শর্মিলা বিদেশে যাওয়ার প্রস্তুতি নেয়। 8-10 দিন না, এবার প্রায় 2 মাসের জন্য যাওয়া। এটা সেটা দরকারি কাজের ফাঁকে গোছগাছ করছে। মা এসে চুপচাপ খানিকক্ষণ দেখেন, তারপর শান্ত গলায় বলেন, যাওয়ার আগে ওদের সঙ্গে দেখা করে যেও কেমন। মুহূর্তে শর্মিলা বেসামাল হতে হতে সামলে নেয় নিজেকে। সৌম্যকে জানিয়েছ? একটু অবাক চোখে তাকিয়ে শর্মিলা বলে, কেন? বাহ, তোমার আসার আগেই তো ওরা চলে যাচ্ছেন, বলবে না? ও, বলবো। স্কুলটা সৌম্য অত দূর থেকে চালাতে পারবে? একটু হেসে শর্মিলা বলে, মা, স্কুলটা সৌম্যদার আর এমন কি দূর, চালাতে না পারলে উঠে যাবে। ওরা ছিলেন আবার সেই একা, সারা জীবন তো অন্যের বাড়িতে পড়ে থাকতে পারে না। তখন অসুবিধে দেখে বাধ্য হয়েছিল, এখন নিশ্চয়ই সেসব অসুবিধা নেই। শর্মি, কি একা একা এভাবে থাকবি? আমরা চলে গেলে এ বাড়িতে? জানি না, আপাতত বেশ আছি। সত্যি কি বেশ আছিস? আছিই তো। মন্দ কি দেখলে? চলো, খেতে দেবে। কথা ঘোরাচ্ছিস কেন? মা, কথা কোথায়, কি ঘোরাবো? আমি সৌম্যর মায়ের সাথে কথা বলি। মা, একদম না। কেন? সৌম্যকে তোর পছন্দ নয়? প্লিজ মা, আমার ভালো লাগছে না, চুপ করবে? ভালো যে বেশ কিছুদিন ধরেই লাগছে না, আমি জানি রে, তাই তো বলছি। না বললাম তো, না, যত সব। বলতে বলতে শর্মিলা ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য ব্যথিত মনে ভাবে, শর্মি কি খুশি হলো ওদের চলে যাওয়ার খবর শুনে? মনে তো হলো না, কিন্তু এভাবে এখানে থাকতে কেমন যেন লাগে। বিত্তশালী আত্মীয় বন্ধুরা শর্মিদের বাড়িতে আসেন। মেন গেট এক হওয়াতে কখনো কখনো ওদের মুখোমুখি হলে শোনে, নিচে থাকে। ও, ভাড়া থাকে উত্তর কলকাতার বনেদি, তাই নাকি? উফ, অসহ্য। এ অবধি ঠিক আছে, এটা একটা বলার জন্য বলা কথা। তবে ইদানিং পূর্ব পরিচিত কেউ এলে শুনতে হচ্ছে, আরে তুমিও তো গানের জগতের। শর্মি রেকর্ডিং বেরিয়েছে, তোমারও নিশ্চয়ই। তুমি কি শুধু রবীন্দ্রসঙ্গীত নাকি? অসহ্য লাগে। গান বোঝে কি বোঝে না জানা নেই, কাউকে বললে বলবে এগুলো নির্দোষ প্রশ্ন, রাগের কি হয়েছে, তোমার গায়ে লাগছে কেন, ইত্যাদি ইত্যাদি। শর্মির রেকর্ড বের হতেই পারে। শর্মি বলেনি, কিন্তু জেনে গেছে সৌম্য। কেন শর্মি বলেনি? সৌম্য কি কষ্ট পেত? হিংসা? আবার আজ যে প্লেব্যাকে সৌম্য গাইছে, বলেনি তো শর্মিকে। কেন? অসম অর্থনৈতিক অবস্থান, দ্বিধা দ্বন্দ্ব দুটি পরিণত মনকে একত্রিত হতে দেয় না, ক্ষতবিক্ষত করে দুজনকে। যাওয়ার আগের দিন শর্মিলা সৌম্যদের ঘরে আসে। উপর থেকে সৌম্যর গলা শুনতে পেয়ে কেন যে অস্বস্তি দোনামোনা করে অবশেষে আসে। কাকিমা দেখে অনুযোগ করেন, এখন কাকিমাও যুক্ত হয়েছেন। যাক, মেয়ের তাহলে আসার সময় হলো। শুকনো হাসি দিয়ে শর্মিলা বলে, আমি কাল বাইরে যাচ্ছি, হয়তো আমার আসার আগেই আপনারা চলে যাবেন। এসে যাব আপনাদের ফ্ল্যাট দেখতে, কেমন? সে তো যাবেই, ওই 2 কামরার ছোট ফ্ল্যাট দেখার মতো কিছু না। আমাদের জন্য ওই ভালো দিদি, বিশাল বাড়ির এক অংশে একদিন বউ হয়ে এসে ভাগ হতে হতে তো। হ্যাঁ, তবু বনেদি বাড়ি তো ছিল, পাড়ায় সমাজে একটা। থাক রাঙাদি, দমবন্ধ ওই কূপ থেকে মুক্তি পেয়ে আমি খুশি। আমার একটুও কষ্ট হয় না। বনেদি আনা নিয়ে তুমি থাকো। ভালো থাকবেন আপনারা, আমি এবার আসি। বলে প্রণাম করতে উদ্যত হতে কাকিমা বলেন, সমুর সঙ্গে দেখা করে যাবে না? এখন তো তোমরা একসাথে গল্প গুজবও করো না। ভেবেছিলাম এখানে এসে একসঙ্গে তোমরা গান বাজনা করবে। ওখানে কত খুনসুটি করতে দুজনে, অথচ এখানে তোমরা নিজেদের নিয়ে ব্যস্ত।
ঘরে সেই আমরা দুই বুড়ি। কাজ তো করতেই হবে কাকিমা, আড্ডা মারলে হবে? আর তাছাড়া সমুদা তো রেওয়াজ করছে এ সময়, বলবেন ফ্রি হলে যদি একবার উপরে আসতে পারে। আমার দিদিরা আসবে তো, আজ আর একদম সময় নেই কাকিমা। আচমকা নকাকিমা হাত ধরে ছোট্ট করে একটা হ্যাচকা টানে শর্মিলাকে বলে, এই মেয়ে, আয় আমার সাথে। হকচকিয়ে গেলেও শর্মিলা হেসে বলে, আরে ছাড়ুন ছাড়ুন, যাচ্ছি, আপনার লেগে যাবে। আয় তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখা করে যাচ্ছি। রেওয়াজে বিঘ্ন ঘটালে ঠিক নয়, তবে সৌমদা তো ঠিক রেওয়াজ করছে না। আর এ সময় তো বাড়িতেও থাকে না সব দিন। অবশ্য এখন অনেক কিছুই অজানা। ভরাট গলায়, ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ। বুকের মধ্যে অদ্ভুত এক বেদনাবোধ, অনিচ্ছা আবার ইচ্ছে, মিশ্র ভাবনা জারিত মনে শর্মিলা খোলা দরজার পাল্লায় নক করে। প্রথমে শুনতে না পেলেও পর মুহূর্তেই শোনে। সমু একটু সময় গাঢ় চোখে তাকায়। ছটফটে হই হই করা মেয়েটা হঠাৎ করে কেমন যেন পাল্টে গেছে। এসো, দরজার বাইরে কেন? না মানে তুমি? ও, বেশ ভদ্রসভ্য হয়ে গেছো কিন্তু। সমুর সঙ্গে হাসতে হাসতে শর্মিলা বলে, মানে আগে ভদ্র ছিলাম না? অন্তত এত ফর্মাল বিহেভ করতে না। আরে গান করছো আর আমি একজন গায়িকা হয়ে। পেছন থেকে হঠাৎ ভেসে আসে নকাকিমার কণ্ঠ, তুমি গায়িকা? আজ পর্যন্ত একটা গানও শোনাওনি কিন্তু। কেন, আমার গলা শুনতে পাননি এতদিনে? সে শোনা কি আর শোনা রে? কাকিমা কি যে বলো, কত টাকা টিকিট কেটে সব যায় ওর গান শুনতে জানো? সৌমতা, টিকিট কেটে গেছো নাকি? ইস, আমাকে বললে না কেন? না গো, তবে আর তোমার প্রোগ্রামে বলো উইদাউট টিকিটে সবাই। একক অনুষ্ঠান করলাম কোথায়, আর সে যোগ্যতাও। উফ, তুমি আয়োজকদের ফিরিয়ে দাওনি? আমি? তারা কি শুধু আমাকে বলেছিল? না মানে আসলে তখন। থাক শর্মি, তুমি ভালোভাবে অনুষ্ঠান সেরে ঘুরে এসো। ও ভালো কথা। স্কুলটা আর রাখছি না, বলে দিয়েছি আমি। কেন, সপ্তাহে দুদিনও যদি চালাতে, কি এমন দূর যে আসা যায় না? ভেবেছি দেখি ধারে কাছে। যাই হোক, তুমি নিচটা আবার নতুন করে সাজিও। অসময় তোমার সাহায্যে যে উপকার পেয়েছি মনে রাখবো আজীবন। ভালো থেকো কেমন? শর্মিলা শক্ত করে নিজেকে ধরে রাখে। ঘরের চারপাশে নজর ঘোরাতে তানপুরাটা চোখে পড়ে। স্মৃতি সরণির ধরে ঝরে পড়তে চায়। রুদ্ধদ্বারে মাথা কোটে তারা, অজান্তে ঠোঁটের কোণে হাসির ছোঁয়া ফোটে। কি হলো শর্মি? না কিছু না, কিচ্ছু হয়নি আমার। আসছি। ফিরছো কবে? রিটার্ন টিকিট করিনি, মাস দুয়েক। কাকুরা একা থাকবেন এতদিন? হ্যাঁ থাকবেন। কি আশ্চর্য, আমার বিয়ে হলেও তো। ঠিক আছে, এসো। দিদিয়া এসেছে। যাওয়ার আগে শেষ মুহূর্তের গোছগাছ চলছে। নানা রকম কথাবার্তায় এসেই গেল সৌম্য। মায়ের কপি দিদিয়াও যথারীতি। বোন, একটা সত্যি কথা বলবি? সত্যি কথা? কি? তুই সৌম্যকে ভালোবাসিস? কি? কাকে? হঠাৎ এ প্রশ্ন? হঠাৎ নয়, অনেকদিন ধরেই ভেবেছি সেভাবে। আসলে যাই হোক, আমার প্রশ্নের উত্তর দে। বল। সে অর্থে ভাবিনি। তাই কি? হ্যাঁ তাই, এর বেশি কিছু না। উর্মিলা একটু সময় চুপ করে থেকে তাকিয়ে থাকে বোনের দিকে। অস্বস্তি ঢাকতে শর্মিলা বলে, কি হা করে দেখছিস? বোনটা সরল সাদা ছিল, কিন্তু এখন বেশ। চিরটাকালকে কেউ একই রকম থাকে রে? সময় সবকিছুই পরিবর্তিত হয়। বাদ দে, শোন, নিচে ওরাও চলে যাবেন। আগে গেছি, কিন্তু সে তো 8-10 দিনের জন্য। আর এবার বাবার অ্যাটাকটা হয়ে যাওয়াতে মায়েরও তো সব মিলিয়ে একটু চিন্তা হচ্ছে। গৌরদারও তো বয়স হয়েছে। কি করা যায় বলতো? এক্ষুনি কি করব? খবর নেব নিয়মিত, আর যেদিন যেমন সময় পাবো আমি, দীপ, কেউ না কেউ আসবো। আচ্ছা সমুদের বল না, তুই আসলে তারপর যেতে। যা, তাই বলা যায় নাকি? কেন, ওদের অসময়ে তো। প্লিজ দিদিয়া, ওদের অনেক বলে তবে রাজি করিয়েছিলাম। আর আরও 2 মাস থাকলে ভাড়ার টাকাও তো গুনতে হবে। না না,
এসব চিন্তা ছাড়। বেশ তো, ভাড়ার টাকা নিতে হবে না। শর্মিলা হাসে। দিদিয়া নিজের মতো করে ভাবছে, সৌমদাকে চেনে না বলেই বলতে পারছে। বললে অবশ্যই থাকবে, কিন্তু বিনা ভাড়ায় অসম্ভব। আর কিসের জোরে অনুরোধ করবে? আমি কথা বলি? না দিদিয়া, মায়ের সাথে কথা বলে দেখি মা কি বলে। মা কোনোদিন অসুবিধের কথা বলেছে? বেশ তো, অসুবিধা না হলে অহেতুক ওদের। আরে অহেতুক কেন, এতদিন থাকতে পারলো। আর আর তুই তো বললি যে নিচটা ফাঁকা থাকবে, উপরে। তোরা বরং 2 মাস এখানে এসে থাক, এটাই ভালো হবে বুঝলি। তোরা চলে আয়। বেশ বললেন। কেন, তোরা কন্টিনেন্টাল ট্যুরে তো কতদিনের জন্য গেছিলি? কেয়ারটেকার আছে, তোদের এখান থেকে কাজে কর্মে যাওয়ার অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, দেখছি। কাল সকালেই ফ্লাইট। সন্ধে সন্ধে দিদিয়া চলে গেল। দরকারি কাগজপত্র ইত্যাদি দেখে নেওয়া, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। দ্রুত সব সেরে মা বাবার কাছে এসে শর্মি বসে। মনটা নানা কারণে ভালো লাগছে না। এখন খালি মনে হচ্ছে কেন যে রাজি হয়ে গেলাম। মা বাবার সাথে বসে নানা কথা চলছে। কলিং বেলের আওয়াজ। তিনজনের দিকে তাকিয়ে। এমন সময় কে? দেখো, দীপদা হতে পারে। ও বেলা আসবো বলেও আসতে পারেনি না। বলতে বলতে দরজা খুলতে টাটকা বাতাসের সুবাস। সৌম্য দাঁড়িয়ে। একটু অসময় হয়ে গেল আসলে এক জায়গায়। বাহ, ভদ্রতাটা তো তোমাকেও বেশ। না, এটা সত্যি অসময়। আর এসো, ভেতরে এসো। মা বাবাও দেখে একটু অবাক। সৌম্য তো উপরে আসেই না একরকম বলতে গেলে। আরে সৌম্য, এসো এসো। তোমার তো দেখাই মেলে না, বাবা বললেন। কাকু, একটা কথা বলতে এসেছি। বুঝেছি, তোমরা চলে যাবে তো? তো কবে যাচ্ছ? সেই তো, নিজেদের বাড়ি ছেড়ে। না না, সে কারণে এই অসময়ে আসিনি। বলছিলাম কাকিমা, শর্মি না আসা পর্যন্ত আমরা থাকছি, মানে আমার মা কাকিমার সেরকমই ইচ্ছে, এটাই বলতে এলাম। কেন হঠাৎ? কাকুরা একা থাকবেন, নিচটাও ফাঁকা থাকবে। শুধু শুধু ভাড়া গুনবে কেন? সব কি হিসেব করে করা যায়? তুমি বা ওই সময় তোমার সময় নষ্ট করে কেন? একদম একদম, খুব ভালো হলো। সে 2 মাসের ভাড়া না হয়, কিন্তু আমি জানি তুমি আমার কথা মানবে না। শর্মি, তুই তো চিন্তা করছিলি, দেখ সৌম্য কেমন সমাধান করে দিল। আমি চলি কাকিমা, আমি রোজ আসবো। কোনো দরকার হলে প্লিজ বলবেন। আসি কাকু। দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকে শর্মি। অল্প বয়সী মানুষ ভুল করে প্রায়শই, তবে করে যখন মন প্রাণ দিয়েই সে ভুল করে। ফলাফল অন্য কথাও বলে, তবে আবেগ বিচার বোধহীন যুক্ত হওয়ায় হৃদয়কে ভাসিয়ে নিয়ে যায়। সত্যটাকে সবার ওপরে রাখতে পারে ওই বয়স, আর পরিণত বয়সে আসে আত্মমর্যাদা বোধ। যুক্তি হারিয়ে দেয় ভাবাবেগকে। ভালো মন্দের দ্বন্দ্ব থেকে আসে নিজেকে আড়ালে রেখে চলার প্রবণতা। কষ্টটা দুজনেই বয়। শর্মিলার মা শর্মির মুখের এই অল্প সময়ের মধ্যেই দেখেন আলো ছায়ার খেলা। মৃদু হেসে বলেন, শর্মি, সোমকে একটু ডাকতো। আশ্চর্য হয়ে শর্মি তাকাতেই বলেন, ডাক? জোরে ডাক, তাড়াতাড়ি, দরকার আছে। অগত্যা শর্মিলা জোরে জোরে ডাকতে ডাকতে 2-4 ধাপ নেমেও আসে। সৌম্য ঘরে ঢোকার মুখে সে ডাক শুনতে পেয়ে নিমেষে নিশ্চল স্তব্ধ। শর্মিলা ততক্ষণে নিচে এসে গেছে। হাঁপাতে হাঁপাতে বলে, মা তোমাকে ডাকছেন। ওটা কাকিমার গলা ছিল। বোকা বোকা, মা সৌম্যদা বলে ডাকবে? একটা বাজখাই গলায় আমাকে কেউ ডাকছে শুনে আসলে ভয় পেয়ে গেছি তো, তাই উল্টো পাল্টা। সৌম্যদা, এই দেখো ভয় আমার পা চলছে না বলে হাসে সৌম্য। শর্মিলা একটু থমকে হাতটা এগিয়ে দিয়ে বলে, তাহলে এসো, ধরে নিয়ে যাই। যেমন যেতে? সৌম্য গভীর চোখে দেখে। তাই তো চেয়েছিলাম শর্মি। মৃদু হেসে বলে, তেমনটা কি আর আছে? কেমনটা আছে তাহলে শুনি। যেমন তেমন কেমন শব্দের খেলা চলছে যেন, কেবল মনটাই নেই। কেন, সে কি অন্য কারো কাছে? তাই তো, জানো না? তবে তো আছে, নেই বলছো কেন? যাগ্গে, মা একবার ডাকছেন, কষ্ট করে তোমাকে আবার একটু পদ ধরে দিতে হবে। এসো। আগে বলবে তো? চলো চলো। আগে বলতে দিয়েছ? বাজখাই গলা। সৌম্য হেসে পেছন ফেরে। আরে দাঁড়ালে কেন? দেখছি। দেখছো কি? ঠিক দেখছি বলাটা ঠিক হবে না, খুঁজছি।
আরে আমার সকালে ফ্লাইট, মাও তেমনি। এক্ষুনি ডাক, যেন পালিয়ে যাচ্ছে। তো দরকারে ডাকতেই পারেন, তাহলে আরো 2-4 ধাপ উঠুন, ধন্য করুন। মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে আবল তাবল বকে চলেছে। আমার কিন্তু ইচ্ছে করছে এমনিভাবে আবল তাবল বকতেই থাকি। কি হলো বলো তো আমার? কি জ্বালা! উঠবে তুমি? আমি যাচ্ছি, থাকো তুমি দাঁড়িয়ে। পাশ কাটিয়ে শর্মী উপরে উঠে যায়। সৌম্য দাঁড়িয়ে দেখে, তারপর শান্ত গলায় বলে, বলো, আমি সকালে দেখা করব। মানে? এ কি, নিচে নামছো কেন? ধুত্তুরি, কোনো মানে হয়? এই সৌম্যদা, উফ, আমি একবার নিচে উপরে করব নাকি? বলতে বলতে শর্মী আবার নিচে নামতে থাকে। কেন নামছো? যাও যাও বলছি, এখন যাব না আমি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে শর্মী। চোখের কোণে জল নিয়ে একরাশ অভিমান নিয়ে ঘরে এসে রাগে ফেটে পড়ে শর্মী। মা, কেন ডাকতে পাঠালে বলো তো? কই সৌম্য কই? আসেননি? খানিকটা আবল তাবল বকলো, তারপর বলে দিল সকালে আসবে। কোনো মানে হয়? আমার খানিকটা সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় খেতে বস। কিরে কুমড়ো পটাশ? বাবা, আর রাগিও না, খেতে দাও। মা, দরকারি সব ফোন নম্বর লিখে দিয়েছি। বাবা, তোমাদের ফোনে টাকা ভরে দিয়েছি। আর তুমি গ্যাস বুক করতে পারবে তো? তোমার ফোন থেকে করতে হবে, মনে আছে তো? আরে হ্যাঁ, ও সব নিয়ে ভাবিস না, যা শুয়ে পড় এবার। মা, এটিএম কার্ডে মনে আছে তো? মনে আছে, যা ঘরে যা। ভোরবেলা শর্মিলা গাড়িতে উঠতে গিয়ে দেখে সৌম্য দাঁড়িয়ে। বাবা, তুমি এ সময়? ঢুকে বসো, বলতে বলতে ভেতরে ঢুকছে দেখে শর্মী অবাক। এ কি তুমি? আমি বলেছি রে ওকে তোকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। না না, কেন? এই প্রথম যাচ্ছি নাকি? খামোকা ভোর রাতে? তুমি না মা, আর বললে কখন? ফোন করবি নিয়মিত। আমরা এগোই, আসছি কাকিমা। সাবধানে থাকবে তোমরা, টাটা। ভোরবেলা অদ্ভুত এক ভালো লাগা থাকে। গা হেলিয়ে জানলার বাইরে চোখ রাখে শর্মী। শান্ত স্নিগ্ধ এমন পরিবেশে পরিচিত শহরটা যেন নতুন করে মেলে ধরে নিজেকে। শর্মী, বলো। ও হ্যাঁ, মা আবার নিচে গেছিল কালকে, তাই না? ফোন করেছিলেন? ফোন? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। কি বুঝলে? সব ফোন নম্বর লিখে দিয়েছি না, ভালো বুদ্ধি খাটিয়েছে তো। বলছো? অবাক চোখে শর্মিলা তাকাতেই সৌম্য, মানে বুদ্ধিটা ভালো, তাই তো বলছো? এ সঙ্গসুখ তো সবসময় ভালো লাগে, বোঝো? মনের কথা মনে রেখে মুখে বলে শর্মী। তোমার কি ভালো লাগছে ভোর রাতে উঠে? ভালো। খারাপ লাগছিল প্রথমে, জানো তো। তারপর তো এলে কেন? না, এখন দেখছি বেশ ভালো লাগছে। জানতাম, শুধু শুধু মা যে এমন করবে। রাগ করে শর্মিলা মুখ ঘোরাতেই হাতের উপরে আরেকটি হাতের স্পর্শে মুহূর্তে শর্মিলা বিহ্বল, কোনো কথা বলতে পারে না, এমনকি মুখ ঘুরিয়ে তাকাতেও। শর্মিলার গলা শুকিয়ে আসছে, কথা বের হয় না। কি হলো শর্মী? এদিকে ফেরো, শোনো, তাকাও এদিকে। বলো, তোমার ভালো লাগছে না? শর্মী চুপ। তোমার কিচ্ছু বলার নেই? বলো। বাকরুদ্ধ শর্মী জোর করে নিজেকে আড়াল রেখে বাইরে তাকিয়ে থাকে। বেশ, আমি বলছি, আমাকে ছেড়ে বেশি দিন থেকো না শর্মী। বলতে বলতে সৌম্য শক্ত করে জড়িয়ে ধরে শর্মীর হাত। শর্মিলা নির্বাক, স্থবিরও যেন। কি হলো বলো, রাখবে তো আমার কথা? আস্তে আস্তে শর্মিলা সৌম্যর হাতকে দুহাতে বন্দি করে সৌম্যর দিকে ফিরে হাসে। এয়ারপোর্টে পৌঁছে শর্মিলা সৌম্যকে দ্রুত ফেরত পাঠিয়ে দেবে ভেবেছিল, কিন্তু এখন যে আর ছাড়তে ইচ্ছে করছে না। একটা ভয়ের চোরা স্রোত তো বইছে ভেতরে ভেতরে। ট্রলিতে লাগেজ নিয়ে শর্মিলা সৌম্যকে কিছু বলতে গিয়ে দেখে সামনেই সৌম্য তাকিয়ে রয়েছে যেদিকে, সেখানে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ইন্দ্রাণীদি। বঙ্গ সংস্কৃতির উৎসবে আমন্ত্রিত একজন যে ইন্দ্রাণীদিও। পরিচিত আরও 2-4 জন দূর থেকে দেখেছে। ভেতরে ঢোকার জন্য সকলেই ব্যস্ত। সৌম্যকে দেখে কিছু মন্তব্য সময় মতো ছুড়বেই ওরা, কিন্তু এই ভয়টাই তো করছিল শর্মিলা। আরে শর্মিলা, এসে গেছো, চলো চলো। ইন্দ্রাণীদি, সৌম্যকে কি একেবারে চিনতে পারছো না? ওহো, না না, খেয়াল করিনি রে। ভালো আছো সৌম্য? এই ইনি যেমন রেখেছেন, বলে মুচকি হেসে শর্মিলার দিকে তাকায়।
শর্মিলাও সোমর দিকে চোখ না সরিয়ে বলে, একদম একদম। তুমি কেমন আছো? না মানে এটা বলার জন্য বললাম আর কি। বলতে গিয়ে দুষ্টুমির হাসিতে ভরিয়ে তোলে মুখ। বিড়ম্বিত ইন্দ্রাণীর দিকে তাকিয়ে শর্মিলাও হেসে বলে, চিরকালের বাজি একটা। বাহ, দারুণ খবর শর্মি, জানা ছিল না যদিও। সে কি, এ তো এখন মুচমুচে খবর গো। তবে সত্যি সোমু একদম ঠিক বলেছে। আফটার অল বনেদি বাড়ির ছেলে তো, একটু যত্ন করে রাখতে হয়েছে গো। বাপ্পা যা গুমোর, বলে হাসতে থাকে। সোমু চোখ পাকাতেই বলে, রাগ করছো কেন? পুকুরটা তো বুঝে যায়নি, বরং একটু একটু করে ভরে উঠছে, তাই তো দেখছি। আমি এগোচ্ছি কেমন? ভালো থেকো সোমু। এটা কি হলো? বহুদিন বাদে স্থান কাল ভুলে শর্মিলা হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে বলে, অসভ্যতা। হাসতে হাসতে ট্রলি ধরে এগোতে যেতে সৌম্য শর্মির হাতের উপর ট্রলিটাকে ধরে আস্তে আস্তে এগিয়ে যায়। আসছি, এসো, অপেক্ষায় থাকবো, যেমনটা রাখতে। সৌম্যর মুখ জুড়ে অদ্ভুত এক মায়া জড়ানো। শর্মিলা অল্প হেসে এগিয়ে যায়, দ্রুত ফেরার তাগিদ নিয়ে। খুনসুটির পেছনে রয়েছে আজও দৃঢ় বন্ধন, আর তাই ছেড়ে যেতে গিয়েও বন্ধন অটুট রাখতে একটু বেশি সাবালক দুটি মন প্রগলভ হয়ে পড়ে অজান্তেই। দুজনেই নতুন দিনের শুভাগমের ক্ষণে সূর্যোদয় দেখে এক মনে।